দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। ৭,০০০ প্রাক্তন শিক্ষার্থীর কলকাকলিতে মুখর ছিল চাঁদপুর সরকারি কলেজ। চাঁদপুরে শিক্ষার আলোকবর্তিকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদযাপন করেছে ৭৫ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব উদযাপনে ক্যাম্পাসে বর্ণাঢ্য উৎসবমালায় প্রাণের উচ্ছ্বাসে মেতেছিলেন এই শিক্ষার্থীরা। ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর প্রতিপাদ্যে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব হয়ে গেল। অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাস বর্ণাঢ্যরূপে সাজানো হয়। চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চাঁদপুর শহর। কলেজ ক্যাম্পাসে প্রবেশের পর সবাই আবেগাপ্লুত হয়ে কলেজ জীবনের স্মৃতি রোমন্থনে ব্যস্ত ছিলেন। এখানে এসে আমি আসলে খুব আবেগতাড়িত হয়ে পড়ছি। আমার কাছে স্মৃতি বিজড়িত যেহেতু এই কলেজের প্রাঙ্গণ সব কিছু মিলিয়ে একটা নস্টালজিক অবস্থার মধ্যে দিয়ে আমার যাচ্ছে। কারণ দীর্ঘদিন পর আমার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, বড় ভাইদের সঙ্গে দেখা হয়েছে। আর এই কলেজ ঘিরে তো আমার অনেক স্মৃতি। আমার বাসার কাছেই কলেজ, সেজন্য আমি আবার বাস্কেটবল খেলতাম। দেখা গেল যে দিনের অধিকাংশ সময়টা আমার এই কলেজ মাঠেই কেটেছে। ৭৪ সালে এই মাঠে একটি বিশাল জনসভায় মঞ্চে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছিলেন। এখানেরই কোনো একটা জায়গায় আমি দাঁড়ানো ছিলাম, কিন্তু তখন ১৯৭৪-এ আমি তো কিশোর, আমি বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছিলাম না। আমি আমার চাচার কাঁধে বসেছিলাম। তো চাচা আমাকে যখন নামিয়ে দিচ্ছে, তার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, তখন আমি চিৎকার করছি, আবার উনি আমাকে কাঁধে তুলছেন। সেই স্মৃতিটা আজকে আমার খুব মনে পড়ছে, যে বঙ্গবন্ধুকে সচক্ষে দেখার সেই অনুভূতিটা। আসলে অনুভূতিটা এরকমটাই যে আমি ৭৫ বছর পূর্তি উপলক্ষে এসে আমি কিছু হারিয়ে যাওয়া আমার কিছু বন্ধুকে আমি খুঁজে পেয়েছি। এখানে আমরা খুব এনজয় করেছি। তারপরে এখানে ব্যতিক্রমী যেটা হয়েছে যে আমাদের ক্যাম্পাস থেকে ভিন্ন একটা অঙ্গনে নিয়ে এসেছে আমাদেরকে, কিন্তু এখানেও আমরা সেই একই রকম আনন্দ উপলব্ধি করছি। আমরা এই কলেজের রানিং স্টুডেন্ট। ৭৫ বছর পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান আর সাবেক সবাই একসাথে মিলন হয়ে খুব মজা লাগতেছে। সবাই পরিচিত মুখেদের সাথে দেখা হচ্ছে। তো কবে আবার এটা ফিরে পাবো নিজেও জানি না। তো আমাদের অনেক এনজয় করছি আমরা। আজকের এই যে মিলন মেলা ৭৫ বছর পূর্তি উৎসব করা হচ্ছে, আসলে আমি উচ্ছ্বসিত, উল্লাসিত। যাদেরকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, আমি দেখতে পেয়েছি এখানে এসে যে সেই শিক্ষকরা আমাদের সাবেক শিক্ষার্থী বলা চলে, আমাদের বড় ভাই, কেউ হচ্ছে গিয়ে বড় আপা। তো আসলে এই ধরনের এই যে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আমরা 2টা দিন অতিবাহিত করেছি। অনুষ্ঠানে স্থানে স্থানে আড্ডা, বিভিন্ন ব্যাচে বিভাগের শিক্ষার্থীরা ছোট ছোট দলেও এখানে সেখানে বসে গেছেন। চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫ জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান, তার সাথে আরও ২৫ জন নৃত্যশিল্পী নাচ পরিবেশন করেন। জমকালো এই আয়োজনে মঞ্চ মাতান ভারতবর্ষের অন্যতম নামী সঙ্গীত শিল্পী নচিকেতা। এছাড়াও ছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিন ইয়াসমিন, দিনাত জাহান মুন্নি, অন্যতম সেরা ব্যান্ড দল শিরোনামহীন এইচএস সহ ইমন চৌধুরীর ব্যান্ড দল। উৎসবকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে যে মিলন মেলা তৈরি হয়েছিল, তা মাইলফলক হয়ে থাকবে। উৎসবের মাধ্যমে ভবিষ্যতে সবাইকে একত্রিত করা সম্ভব হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আমরা যে জিনিসটা চাই যে আমাদের উৎসবটার একটা ফল যেন সবাই পায়। সেটি কেমন, এটার প্রভাব যেন থাকে, সেটি হচ্ছে যে আমাদের এই মিলন মেলাকে ঘিরে যে আমাদের সবার সাথে যোগাযোগ, আমাদের যে একটা তথ্য ভাণ্ডার হলো যে কে কোথায় আছেন প্রাক্তন শিক্ষার্থীদের, সেটিকে পুঁজি করে আমরা একটা চাঁদপুর সরকারি কলেজের একটা অ্যালামনাই করা যায় কিনা, এই সম্ভাবনাটা দেখা দিল, সেটিকে কাজে লাগানোর চেষ্টা করব। তাতে একটা
অ্যালামনাইয়ের মাধ্যমে এই বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ধরনের উন্নয়ন কাজে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ সহযোগিতাগুলো নিশ্চিত করা যায়। চাঁদপুর কলেজের ইতিহাসে এটি সর্ববৃহৎ সমাবেশ। চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ও অধ্যক্ষ হওয়ার গর্ববোধ করেন এই শিক্ষক। এখানে ৭৫ বছর পূর্তি উৎসবে চাঁদপুর কলেজের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। প্রায় ৭,০০০ অংশগ্রহণকারী এতে অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন আমি মনে করি, বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজ পরিবারের জন্য। আমি ব্যক্তিগতভাবে আমি চাঁদপুর কলেজের ছাত্র হিসাবে আমি গর্ববোধ করছি, কারণ আমি দুইটা দিককেই বিলং করি। একটা হচ্ছে আমি প্রাক্তন ছাত্র এই কলেজের, তাছাড়া আমি বর্তমানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য নিঃসন্দেহে একটা চমৎকার একটা বিষয়। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এছাড়াও ছিলেন সংসদ সদস্য, সচিব থেকে শুরু করে সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী এবং নানা পেশার প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা। মাত্র ৩ বছরেই তরুণ এই উদ্যোক্তা তারেক হোসেন বিভিন্ন প্রজাতির বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদ করে পেয়েছেন সাফল্য। বর্তমানে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছে চাঁদপুরের এই উদ্যোক্তা। শুরুতে বাড়ির আঙিনায় ও একটি পরিত্যক্ত জমিতে মাত্র ১ লাখ টাকা খরচ করে ছোট্ট পরিসরে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে ৩টি বড় পুকুর ও বাড়ির পাশের পতিত জমিতে ৩৬টি চৌবাচ্চায় প্রায় ১.৫ একর জমিতে করছেন এই চাষাবাদ। উদ্যোক্তার দাবি, শৌখিন এই মাছ চাষ ব্যাপক লাভজনক। চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে তারেক হোসেন। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের ফাঁকে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন। ২০১৯ সালের শুরুতে ৪টি চৌবাচ্চা দিয়ে রঙিন মাছ চাষ শুরু করেন তিনি। বর্তমানে খামারে গোল্ডফিশ, কমেট, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, সিল্ক কই, মলি, গাপটি, প্লাটি সহ ১১ প্রজাতির মা মাছ রয়েছে। ১ লাখ টাকা দিয়ে বাড়ির আঙিনায় ও একটি পরিত্যক্ত জমিতে ছোট্ট পরিসরে চাষাবাদ শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির অ্যাকুয়ারিয়াম ফিশ। নিজের খামারে উৎপাদিত পোনা বিক্রি করে মাত্র ৩ বছরে হয়েছেন সফল উদ্যোক্তা। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি যখন ঢাকায় একটা কোম্পানিতে জব করতাম, ওর পাশাপাশি হচ্ছে আমি অবসর সময়গুলোতে ইউটিউবে ভিডিও দেখতাম। তো কিছু ভিডিও দেখার পরে মনে হচ্ছিল যে এটা খুব ইজিলি হয় রঙিন মাছটা। তো তারপর চিন্তা করলাম যে আচ্ছা এটা একটু দেখি। তারপরে হচ্ছে মার্কেটে যাই, কাটা বনে যাই, গিয়ে দেখি যে আসলে কীরকম কয় বিক্রয়। তো তারপর দেখে মনে হচ্ছিল যে না, ভালো, মার্কেটের চাহিদা ভালো। তারপরে হচ্ছে সহজে এটা অল্প ছোটো জায়গাতে হয়। তো বাড়িতে আসার সময় হচ্ছে কাটাবন থেকে অল্প অল্প মাছ নিয়ে আসি, নিয়ে এসে ছোট্ট একটা চৌবাচ্চা দিয়ে শুরু করি। ছোট চৌবাচ্চা থেকে দেন হচ্ছে মোটামুটি হচ্ছে, দেখলাম যে ৬ মাসের মধ্যে মোটামুটি বাচ্চা দিচ্ছে, ওরা নিজেরাই বাচ্চা হচ্ছে। আমরা অত কিছু না বুঝলেও ইউটিউব থেকে দেখে দেখে মোটামুটি ওইভাবে, খুব একটা কঠিন না, সহজেই করা যায়। তো হচ্ছে পরবর্তীতে কিছু চৌবাচ্চা বানাই, 4টা চৌবাচ্চা বানিয়ে তারপর একটু বড় পরিসরে শুরু করি। ১ লাখ টাকার মতো ইনভেস্ট করে শুরু করি। দেন হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে 4 বছরের মতো হচ্ছে। এখন আশা করা যায় যে হয়তো সব মিলিয়ে ১৫ লাখ টাকার মতো মানে মাছ আছে, বা সব মিলিয়ে আছে আর কি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বলা যায় যে এই সেক্টরটাতে এখন সফলতাই বলা যায়। আর হচ্ছে এখানে মোটামুটি ৩৬টার মতো হাউস আছে। তো এই হাউসগুলো সবগুলোতেই মাছ আছে, ১০-১১ আইটেমের মতো মাছ আছে। সবগুলোই উৎপাদন হচ্ছে আমার এখানে, নিজেরা বাচ্চা দিচ্ছে, বাচ্চা করতেছে, মার্কেটে যাচ্ছে। প্রতি মাসে মোটামুটি ৩০-৪০ হাজার বা কোনো মাসে দেখা যায় ৫০,০০০ টাকাও সেল আসে। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। শুরু থেকেই পেয়েছেন পরিবারের সর্বোচ্চ সহযোগিতা। চাকরির কারণে নিজ বাড়ির বাইরে থাকলেও তারেকের বাবা ও ছোট 2 ভাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত দেখাশোনা করছেন এসব মাছের। বাহিরে অলস সময় না কাটিয়ে নিজেদের প্রজেক্টে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারাও।
এই প্রজেক্টটা মূলত আমার বড় ভাইয়ের, তো বড় ভাই তো ঢাকাতে থাকে ওনার কাজের জন্য, তো ম্যাক্সিমাম সময় আমি পড়ালেখার পাশাপাশি এই প্রজেক্টে কাজ করে, যেমন মাছের খাবার দেওয়া, মাঝে মধ্যে পানি চেঞ্জ করা, অত বেশি একটা কাজ নাই। পড়াশোনার পাশাপাশি আমি এই টুকিটাকি কাজ করি এবং আমার বন্ধুরাও আসে মাঝে মধ্যে, আইসা তারা আগ্রহ প্রকাশ করে যে না তোদের কাজটা খুবই ভালো, আমি অবসর পেলে আমি নিজে এই কাজটা করব। তো এই কাজটা করার পাশাপাশি বেকারত্ব দূর হয়, আর তেমন আমি আড্ডা বা বাইরে সময় দেওয়ার থেকে বিরত থাকি, বা আমার ভালো একটা সময় কাটেছে এই রঙিন মাছগুলোর সাথে কাজ করতে পেরে। আমার কাছে খুবই ভালো লাগে বা আমি গর্বিত বোধ করি যে এই প্রজেক্টের সাথে আমি জড়িত আছি। আমার বড় ভাই এই উদ্যোগটা নেওয়াতে আমরা খুব খুশি এবং এটাতে আমরা সময় দিচ্ছি, সময় খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে এবং মাছগুলো অনেক বিনোদনপূর্ণ। এবং আমার ভাই বন্ধু আশেপাশে ফেসবুকে যারা আছে ফ্রেন্ড সার্কেল, ওরা প্রতিনিয়ত খবর নিচ্ছে মাছগুলো কী অবস্থা, বা ওরা পাশাপাশি কেউ করতে চাচ্ছে, অনেকে আমার কাছ থেকে মাছ নিচ্ছে এবং কেউ ওরা টুকটাক শুরু করছে। তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগছে এবং আমরা চাই এটা বাংলাদেশে আরও ছড়িয়ে যাক এবং আমরা বাংলাদেশে এটা চাহিদা। এদিকে রঙিন এসব মাছ দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ। রঙিন মাছ চাষাবাদ করে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন অনেক দর্শনার্থী। বিভিন্ন মানুষের কাছ থেকে ওনার এই প্রজেক্টের কথা শুনে আমি আগ্রহ প্রকাশ করি এখানে আসার। আজকে আমি সময় করে এখানে এসেছি। ওনার প্রজেক্টটি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। উনি একজন সফল একজন উদ্যোক্তা। সবার জন্য মেসেজ থাকবে এটাই যে এরকম একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ আপনারাও নিতে পারেন, এবং আমি ওনার কাছ থেকে নানান ধরনের পরামর্শ নিয়েছি। আমি নিজেও চেষ্টা করব আমার এলাকায় গিয়ে এরকম একটি সফল একটি খামার দেওয়ার জন্য। চাঁদপুর সদরের মহামায়া বাজারের দক্ষিণে এই চরবাকিলা তারেক ভাই যেই রঙিন মাছের চাষ করতেছে, আমি দেখে আসলে অনেক মুগ্ধ, অনেক সুন্দর। আমরা আসলে চিন্তা করতে পারি আমরা নিজেরা উদ্যোক্তা হতে পারি এভাবে, যাতে আমরাও সুন্দরভাবে চাষ করতে পারি, এই খামার করতে পারি। সেটা আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখলাম, পরামর্শ নিলাম। আমরা ভবিষ্যতে এটা কাজে লাগাইতে পারব। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে সৌন্দর্য বর্ধনের কাজে শৌখিন মানুষ এসব রঙিন মাছ পালন করে। এতে করে এসব মাছের দাম থাকে একটু বেশি। রঙিন মাছের চাষাবাদে সময়মতো খাবার ও একটু যত্ন নিলেই ব্যাপক লাভবান হতে পারেন উদ্যোক্তারা। তাই রঙিন মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব বলে জানান এই মৎস্য কর্মকর্তা। অ্যাকোয়ারিয়াম মাছের রেণু এবং পোনা উৎপাদন করে এই ব্যবসার মাধ্যমে বেশি লাভবান হওয়া সম্ভব, এবং আর্থিকভাবে এসব মাছের দাম বেশি, এই কারণে তারা আর্থিকভাবে লাভবান হন। এবং এই মাছগুলো চাষ করার কারণে তারা যে আমাদের দেশে যে বেকারত্ব রয়েছে, এই বেকারত্ব দৈন্যতা থেকে দূর হয়, তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য এই অ্যাকোয়ারিয়াম মাছ লালন পালন অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছি। বড় পরিসরে জমি পেলে তার খামার আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথা জানান সফল এই উদ্যোক্তা। 2 বছর বন্ধ থাকার পর হয়ে গেল 100তম পর্তুগাল কার্নিভাল। প্রতি বছর হওয়া ভিন্ন রকমের এই কার্নিভাল প্যারেডে অংশ নিতে দেখা যায় হাজার হাজার পর্যটককে। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল এই আয়োজন। জমকালো আয়োজনে হাজার হাজার অংশগ্রহণকারীদের মাঝে হয়ে গেল পর্তুগাল কার্নিভাল। এই কার্নিভালে আয়োজন করা হয় এক বর্ণিল প্যারেডের। কার্নিভাল প্যারেডে রং বেরঙের পোশাকে নামে অসংখ্য মানুষের ঢল। আমরা এই কার্নিভাল প্যারেডে আসতে পেরে আনন্দিত। গত 2 বছর করোনার কারণে আমরা এই কার্নিভাল উপভোগ করতে পারিনি। এবছর আমরা চিরচেনা রূপ ফিরে পেয়েছি। হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত ছিল প্যারেডটি। বিভিন্ন কস্টিউমে তাদের দেখা যায় এই আয়োজনে।
বাকি কার্নিভালগুলো থেকে একটু ভিন্ন এই পর্তুগাল কার্নিভাল, কেননা এই কার্নিভালে ছেলেদের দেখা যায় মেয়েদের পোশাকে। এখানে অনেক মানুষ একসাথে হয়েছে। করোনার কালো ছায়াকে পিছিয়ে ফেলে আমরা আবার আগের মতো পর্তুগাল কার্নিভাল পালন করছি। 2 বছর পর পর্তুগাল কার্নিভাল হওয়ায় এক অন্যরকম আগ্রহ দেখা গেছে কার্নিভালে অংশগ্রহণকারীদের মাঝে। আয়োজকরা বলছে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় 1 লাখ পর্যটক এসেছে পর্তুগাল কার্নিভাল উপভোগ করতে। বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই আয়োজনে আগ্রহের সাথে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ। ওরা সবাই বিনোদনের ফেরিওয়ালা, নাচে বিভিন্ন অনুষ্ঠান আর আয়োজনে, কিন্তু শিকার হতে হয় লাঞ্ছনা আর বঞ্চনার। পারিশ্রমিকের নেই যেমন নিশ্চয়তা, তেমনি আছে পদে পদে হয়রানি। নারী হলে তো কথাই নেই। একদিকে যেমন নিরাপত্তাহীনতা, অন্যদিকে যৌন হয়রানির মতো ঘটনার মুখোমুখি হতে হয় অহরহ। স্টেজ শোতে অংশ নেওয়া এমন কিছু সহশিল্পীদের বঞ্চনার কথাই জানবো এবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব সেলিব্রিটিতে একটি অ্যাওয়ার্ড শো ঘিরে সমবেত হয়েছেন তারকারা। নাচ গানে ভরপুর এই আয়োজনে খ্যাতনামা শিল্পী ও অভিনেত্রীদের সাথে সহশিল্পী হিসেবে যারা অংশ নিচ্ছেন তাদের জীবনটা আসলে কেমন, কেমন পরিবেশে তারা মহড়া দেন, সাজসজ্জা থেকে শুরু করে মেকআপ নেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জমজমাট আয়োজনকে পাশ কাটিয়ে আমরা গেলাম অনুষ্ঠানের আড়ালে। সহশিল্পীরা মহড়া দিচ্ছেন উন্মুক্ত স্থানে, সাজও নিচ্ছেন সেখানেই। এই সহশিল্পীদের অধিকাংশই কিশোর কিশোরী। আসুন কথা বলি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই শিল্পীদের সাথে। পরিস্থিতি এখানে হচ্ছে ছেলেদের জন্য হোক বা মেয়েদের জন্য হোক, এই মিডিয়ার জগৎটাতে মানে ছেলেদেরও মানে টাকা যেখানে সেখানে ছেলেদের একটা ভালো অবস্থান আছে, আর মেয়েদের জন্য হচ্ছে কি কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো ভালো কিছু নেই। কিছু সংখ্যক মডেল আছে যারা এই টাইপ নেগেটিভ ইন্টেনশন অথবা একবারে বড় হওয়ার আশায় তারা কিন্তু হচ্ছে অনেক জায়গায় টাকা ইনভেস্ট করে, অনেক সময় অনেক কিছুই তারা হচ্ছে মানে দিয়ে থাকে আর কি, বা হচ্ছে কোলাবোরেশন করে থাকে। তো যার কারণে হয় কি ওই পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিটার আর কি বদনাম। আবার এর ভিতরে কিছু কিছু কাস্টিং আছে, ওরা যেমন টাকা নিয়ে একটু ঘুরায়, যেমন ওরা বলে যে এডি টাকা দিতেছে না, নানান মন্তব্য করে। ব্যাপারটা সেটা ওরা বুঝে উঠতে পারে না মিডিয়াতে নতুন যারা আসে। সো আমাদের মিডিয়াতে নতুন কাজ করতে গেলে দেখা যায় আমাদের একটা পোর্টফোলিও দরকার, সেটা নিয়ে অনেক মেয়েরা মিডিয়াতে যারা আছে তারা এই ব্যাপারটা সম্পর্কেও মানে জানে না। সো দেখা যায় তারা বিভিন্ন এমন জায়গায় গিয়ে কাজ করছে যেখানে অ্যাকচুয়ালি তার কোনো কোয়ালিটি মেক হয় না। দ্যাটস ওয়াই ওরা মানে মিডিয়াটার মানে সেখান থেকে অ্যাকচুয়ালি এটার উৎপত্তি, যে মিডিয়াটা কেন এমন। আমার নাম হচ্ছে নাদিয়া ইসলাম মৌমি, আমি সোহাগ ডান্স ট্রুপে কাজ করি। আমি ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি? আমি অনার্স থার্ড ইয়ার করি। অনেক জায়গায় কাজ করার পর যেমন যেটা আমাদের থাকে, আমাদের যে অর্থটা থাকে ওইটা কি করে অনেকে ভাগ করে নিয়ে চলে যায়, বা আমাদের কাইটা দিয়ে বলে যে তোমরা এটার জন্য ওইটার জন্য বিভিন্ন রিজন দেখায় আমাদেরকে, কি লাস্টে যেটা পাচ্ছি ওইটাই, কিন্তু এই থেকে বেশি আমরা ডিজার্ভ করি যেহেতু আমরা অনেক পরিশ্রম করে ওইটা করতেছি। যেমন খুবই কম বলা যায়, আমরা যেহেতু পরিশ্রম করি, যেহেতু আমরা এগুলোর মধ্যে ফোর্স করি যে নাচের সব কিছু, তো ওটুকু আমরা পরিশ্রমটুকু পাচ্ছি না। পেমেন্ট করা হয় অলওয়েজ, প্রোগ্রাম ওয়াইজ পেমেন্ট করা হয়। আজকে কেমন? আজকেরটা তো এখন বলতে পারছি না, দেওয়ার পরে এটা ফিক্স না যে তোমাদেরকে এত টাকা দিব তোমরা আমাদের জন্য ডান্স করে, ফিক্স নাই। যখন ডান্স কর তখন প্রোগ্রামের শেষে আমাদেরকে তুলে দেয় এরকম। এমন কখনো হয়েছে যে প্রোগ্রাম করছেন কিন্তু কোনো টাকা পান নাই? হ্যাঁ, অনেক হয়েছে এরকমই। কিছু কিছু জিনিস হয় যে আমরা প্রোগ্রাম করলাম মাসে পর মাস কিন্তু কোনো খোঁজ খবর নাই বা কোনো টাকাই আমরা পাই না, এরকমও হয়। এ তো গেল সহশিল্পীদের পারিশ্রমিক নিয়ে বঞ্চনার কথা, কিন্তু ছবি জগতে পা রাখা উঠতি নায়িকাদের জীবনটাও কি খুব বেশি ব্যতিক্রম? আমি
তারিন খান, আমি চলচ্চিত্র অভিনেত্রী। আমার প্রথম কাজ ছিল জাজ মাল্টিমিডিয়া থেকে, ছবির নাম ছিল ধ্যাত্তারিকি। আসলে বঞ্চনার জায়গা তো অনেকই আছে, কিন্তু আসলে এত কিছু তো এখন বলা সম্ভব না এত ডিটেলে। তবে কারণ আমাদেরকে এত বেশি কম রেমুনারেশন করা হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলেও একটা ছবি নিয়ে বসে থাকতে পারি না পুরো একটা বছর। তো এইসব অনেক ব্যাপার আসলে আছে, সব কিছু তো আসলে ডিটেইলে এখন বলা পসিবল না, তবে অনেক বিষয়ই আছে আসলে, আপনারা তো অলরেডি জানেনই সেটা। আমাদের আসলে পারিশ্রমিকের দিকটা আরেকটু ভালো করে দেখা উচিত, যে আমরা যদি একটা কাজ করে নিজেদেরকে প্রপার মেনটেন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় অনেক বেশি আজে বাজে কাজ করতে হয় না। ধরা যাক রুনা আক্তার ছোঁয়ার কথা। এই উঠতি মডেল নিজের পেশাগত জীবনের যে অভিজ্ঞতার কথা শোনালেন তাও রীতিমতো ভয়াবহ। অ্যাজ এ মেয়ে মডেল হিসেবে আমি হচ্ছে থিয়েটার আর্টিস্ট, আর হচ্ছে পাশাপাশি হচ্ছে ডান্সারও, আর এর পাশাপাশি হচ্ছে র্যাম্প মডেল। তো সেই ক্ষেত্রে আমরা যখনই যে কোনো কাজে যখন যাই, তখন হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে নেগেটিভভাবে গিভ অ্যান্ড টেকের যে বিষয়টা, কাজের আগে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়। তো আমরা যখন রিজেক্ট করি, তখন সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে তুমি রিজেক্ট করলে আমাদের কোনো কিছু যায় আসবে না, কারণ তোমার বিপরীতে আরও 10 জন দাঁড়িয়ে আছে, তো তুমি রিজেক্ট করলে তোমারই প্রবলেম হবে, অ্যাজ এ তুমি ভালো কাজটা হারালা। তো এই ক্ষেত্রে আমাদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আসলে কাজটা পাচ্ছি না। আর নাচবো, এইটার বিনিময় হচ্ছে আমাদেরকে অনার করা হবে, এর পাশাপাশিও হচ্ছে আমাদেরকে মেয়েদেরকে শারীরিকভাবে হ্যাস্তন্যস্ত যে একটা বিষয় থাকে, এই বিষয়টা আর কি একটু আমাদেরকে যারা অর্গানাইজার বা যারা প্রোগ্রাম প্রডিউসার থাকে তারা করে, শুধু মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকেও করে। তো আমি যদি মনে করছি যে আমার কনফিডেন্ট আছে, আমি একটা ভালো কাজ পাওয়ার যোগ্যতা, যেহেতু আমি থিয়েটার আর্টিস্ট, তারপর ডান্স পারি, মডেল, তো সেই ক্ষেত্রে আমার যোগ্যতা আছে একটা কাজ করার। বাট হচ্ছে আমি হচ্ছে এই স্যাক্রিফাইসটা যদি না করি, সেক্ষেত্রে কাজ পাচ্ছি না। তো যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কাজ না পাই, তাহলে এই যোগ্যতার কী লাভ? বঞ্চনা নানা ধরনের। এই যেমন হাসি মুখে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে যে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, আসলে সেটি তার নিজের ছিল না। অব্যবস্থাপনাগত এমন ত্রুটি শিল্পীদের কখনো হতাশায় ফেলে দেয়। যদিও মঞ্চে তুলে নেওয়া সেই পুরস্কার ফেলেই চলে গেলেন সাফা কবির। ধান্দাবাজি করে, ধান্দাবাজির নামে এতগুলা ফ্রেশার্স মডেলদের এখানে এনে এতগুলো টাকা নিয়েছে, টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, সবার টাকা ফেরত দিতে হবে। বিনোদন জগৎটাই আসলে অন্যরকম। এক পিঠে যেমন অন্ধকার, অন্য পিঠে আলো। এখানে সব দুঃখ কষ্ট মেনে থাকতে হয় সংসেজে, হাসতে হয় বঞ্চনা আড়ালে রেখে। সে অন্ধকার ভেদ করে কেউ উঠে আসে সবার উপরে আলো ঝলমলে সবিজ দুনিয়ায়, আর নানা লাঞ্ছনার বঞ্চনার শিকার হয়ে কেউ বা সেই অন্ধকারেই হারিয়ে যায় চিরতরে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।